আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা খুব বেশি জিনিস শিখবো না, কারণ আজকে আমার খুব বেশি একটা পড়াতে ইচ্ছা করতেছে না আপনাদের, কিন্তু স্যার আজকে আমাদেরও ইচ্ছে করতেছে, স্যার ওয়েদারটা কিন্তু এরকম আর অনেক অনেকেই কিছু হচ্ছে পারি সমস্যা স্যার। আজকে আবহাওয়াটা অনেক খারাপ, নেটের সমস্যা করতেছে স্যার। বুঝছি আমি, কিন্তু কিছু তো করার নেই, শিখতে তো হবে। বলেন কি করার, মানে এই প্লিজ স্যার ধরনের অল্প টাইম পরিবেশে ক্লাস করেন। আমরা যখন ইউনিভার্সিটি যেতাম আমাদেরও স্যার আসার কি অবস্থা, স্যার নেটের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ, মানে ভয়ঙ্কর অবস্থা। স্যার আসার আগ পর্যন্ত আমাদের মনে হতো আজকের ক্লাস হয়তো হবে না, আজকে কোনো একটা কারণে স্যার আসবে না, আজকে ক্লাস হবে না, কিন্তু পরে দেখা যাচ্ছে ঠিকই স্যার আসতো, সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হতো। সব সময় এক্সপেক্ট করি স্যার, এটা প্রত্যেকটা ক্লাসে আমরা এক্সপেক্ট করি আজকে নির্ঘাত স্যার আসবে না, আজকে আর আমাদের ফাঁকি বাজারে সুন্দর করে আমরা পিছনের বেঞ্চে চলে যেতাম, তখন ক্লাস স্যার আসার পর পরে কি করবো, আর করতে ইচ্ছা করতেছে না। কিছু কিছু দিন থাকে এরকম যে করতে ইচ্ছা করতেছে না, কি করবেন। আচ্ছা, যেটাই হোক, ওই দিনটা আসবে। আমার জন্য আমি কালকে রাতের থেকে চেষ্টা করতেছি আপনাদের জন্য স্লাইড বানানোর, ঠিক আছে। আমি ভাবছি যে একটু পরে করব, করতে করতে রাত 2টা বেজে গেছে, আমি স্লাইড তৈরি করিনি। আজকে সকালবেলা পরে ভাবছি যে সকালে উঠে করব, মানে ফাঁকিবাজ স্টুডেন্টরা যেটা করে আর কি। পরে আমি সকালে উঠছি 9টা বাজে উঠছে, মনে হচ্ছে একটু পরে করব, করতে করতে আমার আর করতে ইচ্ছা করতেছে না আজকে স্লাইড। স্যার আপনি এত চিন্তা করেন কেন স্যার? আপনি জি স্যার, আপনি আমাদের সাথে কম পড়াবেন, তাই একদিন বেশি পড়াই দিবেন, সমস্যা নাই স্যার। স্যার আমরা স্যার আপনি তো আমাদেরই স্যার। পরে আমি 2 কাপ কফি খেলাম, ঠিক আছে, 2 কাপ কফি খেলাম, জি ভাবলাম স্যার। হয়তো কফি খেলে লাভ হবে। 2 কাপ কফি শেষ করার পরও দেখি যে লাভ হলো না। কিছুক্ষণ পিউডিপায়ের ভিডিও দেখলাম, পিউডিপায়ের ভিডিও দেখতে দেখতে আপনাদের ক্লাসের সময় হয়ে গেল। আচ্ছা আচ্ছা, যেটাই হোক, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো, আমরা এতদিন পর্যন্ত যা শিখছি এটা হলো কি আমরা সিগন্যাল এবং সিগন্যালের কিছু ক্লাসিফিকেশন দেখছি, ঠিক আছে। আমরা কি কি সিগন্যাল শিখছি এখন পর্যন্ত? আমরা বিভিন্ন ধরনের সিগন্যালের মধ্যে প্রথমে যে ক্লাসিফিকেশনটা করছি সেটার মধ্যে প্রাইমারি ক্লাসিফিকেশনটা ছিল হলো গিয়ে কোন সিগন্যালগুলোকে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলবো আর কোন সিগন্যালগুলোকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বলবো, ঠিক আছে। আমরা যে জিনিসটা শিখছিলাম যে আমরা ন্যাচারালি যেই সিগন্যালগুলো দেখি সেগুলোকে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলি, যেগুলোর কন্টিনিউয়াস ফ্লো থাকে এবং সময়ের সঙ্গে প্রতিটা সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম এককেও আমরা ওইটার ভ্যালু পাই। দুইটা ইন্টারভালের মধ্যে এটার ভ্যালু থাকে, কখনো ভ্যালুটা মিসিং হয় না। ওয়ারএস আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা দেখছিলাম সেটাতে আমরা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা নির্দিষ্ট ইন্টারভালে আমরা ভ্যালু পাই, আর মাঝখানের যে সময়টা, এই মাঝখানের সময়টাতে কোনো ভ্যালু থাকে না। ওই জিনিসটাকে আমরা ডিসক্রিট টাইম সিস্টেম সিগন্যাল বলছিলাম, বা এটাকে আমরা ডিজিটাল সিগন্যাল নামেও বলে থাকি, তাই না? আপনাদের হয়তো মনে আছে আমাদের ক্লাসের শুরুর দিকে এই জিনিসটা ছিল। তো এরপরে আমরা এই জিনিসটা নিয়ে খুব বেশি একটা আলোচনা করি নেই। আমরা মেইনলি যে জিনিসটা আলোচনা করছি গত ক্লাসগুলোতে সেটা হলো কি সিগন্যালের অপারেশন গুলো আমরা দেখছি, তাই না? সিগন্যালের অপারেশনের মধ্যে আমরা শিফটিং দেখছি, স্কেলিং দেখছি, কম্বাইন্ড শিফটিং এন্ড স্কেলিং দেখছি, এবং লাস্টলি আমরা কিছু এলিমেন্টারি সিগন্যাল দেখছি এবং ওগুলার শিফটিং এবং স্কেলিং এবং ডিফারেন্সিয়েশন এই ফাংশনগুলো দেখছি, তাই না? জি স্যার। সো ওটার অঙ্কগুলোর উপরই আপনাদের কুইজের জিনিসগুলো থাকবে, ঠিক আছে। সো কুইজের মধ্যে ওগুলো অন্তর্ভুক্ত। আপনারা যখন অ্যাসাইনমেন্টটা করবেন, আমার বিশ্বাস যে আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা যেভাবে করছি আপনাদের এগুলো সবকিছু রিক্যাপ হয়ে যাবে, আমি আশা করি আর কি। আজকের থেকে আমরা যে জিনিসটা পড়া শুরু করব, আজকের থেকে আমরা একটু একটু করে সিস্টেমটা বোঝা শুরু করব। মানে সিগন্যাল পার্টটা তো আমরা অনেকটুকু বুঝে ফেলছি, আশা করি অঙ্ক করতে করতে আরো বুঝে ফেলবো। আজকের থেকে আমরা সিস্টেমটা বোঝা শুরু করব, যে সিস্টেম জিনিসটা কি। সিস্টেম তো আমরা গত ক্লাসগুলোতে যে জিনিসটা বুঝছিলাম যে সিস্টেম হলো কি একটা প্রসেসিং ইউনিট, একটা মিডিয়াম, যে জিনিসটা একটা ইনপুটকে গ্রহণ করে এবং বিভিন্ন রকম প্রসেসিং এর মাধ্যমে ও একটা আউটপুট জেনারেট করে। যেমন আমরা উদাহরণ হিসেবে আমাদের কানটাকে দেখছিলাম, যে আমাদের কান একটা মেকানিক্যাল ভাইব্রেশনকে গ্রহণ করে এবং ওই জিনিসটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। সো আমাদের কানের ইনার মেকানিজমটাকে আমরা বলতে পারি যে এটা একটা সিস্টেম। তো তেমনি আমরা এরকম কন্টিনিউয়াস টাইম সিস্টেম গুলোর সঙ্গে আজকে পরিচিত হব, এবং কন্টিনিউয়াস টাইম সিস্টেমের 2টা প্রপার্টি শুধুমাত্র আমরা আজকে দেখবো। অনেকগুলো প্রপার্টি আছে এবং প্রত্যেকটা প্রপার্টিরই আপনাদের অঙ্ক থাকবে, ঠিক আছে। সো আমরা আজকে শুধুমাত্র 2টা প্রপার্টি দেখবো। সো কন্টিনিউয়াস টাইম সিস্টেম বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, এটা সংজ্ঞা যদি আপনাদের পরীক্ষায় আসে আপনারা যদি লিখবেন যে সিস্টেমটা একটা কন্টিনিউয়াস ইনপুট গ্রহণ করে, কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ইনপুট হিসাবে গ্রহণ করে এবং আউটপুট হিসাবে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে জেনারেট করে, ওই সিস্টেমটাকে আমরা বলি এটা একটা কন্টিনিউয়াস টাইম সিস্টেম। ঠিকই এটার কাউন্টার পার্ট থাকতে পারে একটা ডিসক্রিট টাইম সিস্টেম।
সেটা তো আপনারা কমন সেন্স ইউজ করে বুঝতে পারতেছেন। ডিসক্রিট টাইম সিগন্যালকে গ্রহণ করবে এবং ডিসক্রিট টাইম সিগন্যালকে আউটপুট হিসেবে জেনারেট করবে। ওইটাকে আমরা বলবো হলো গিয়ে ডিসক্রিট টাইম সিস্টেম। ঠিক আছে, আশা করি এই বিষয়টাতে কারো কোনো সমস্যা নাই। এখন আমরা যে জিনিসটা দেখব যে বিভিন্ন রকম প্রপার্টির উপর ডিপেন্ড করে, মানে এই কন্টিনিউয়াস টাইম সিস্টেমটার বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা কন্টিনিউয়াস টাইম সিস্টেমটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটার মধ্যে সবচেয়ে প্রথমে যে জিনিসটা আসবে এবং এটার সঙ্গে আপনারা অলরেডি পরিচিত, সেটা হলো কি লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেম। তো লিনিয়ার সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা এই পর্যন্ত ল্যাবে যেই কম্পোনেন্ট গুলো নিয়ে কাজ করছি, এটার মধ্যে লিনিয়ার সিস্টেম কোনগুলো ছিল আমাদের কেউ কি বলতে পারবেন? স্যার রেজিস্ট্যান্স কি লিনিয়ার না? এক্স্যাক্টলি, রেজিস্ট্যান্স কোন সিস্টেমে প্রত্যেকটা কম্পোনেন্ট যদি রেজিস্টিভ হয়, পিওরলি রেজিস্টিভ, 100% রেজিস্টিভ, তাহলে আমরা ওই সিস্টেমটাকে বলতে পারি এটা একটা লিনিয়ার সিস্টেম। কারণটা কি? কারণ রেজিস্ট্যান্সটা কেন লিনিয়ার বলেন তো? মানে কোন মূলনীতিটা আমরা দেখে বুঝতে পারি বা কোন সূত্রটা দেখে আমরা বুঝতে পারি রেজিস্ট্যান্স একটা লিনিয়ার কম্পোনেন্ট? লিনিয়ারিটি থিওরাম থেকে সুপারপজিশন দিয়ে যখন করি। হ্যাঁ, ঠিক বলছেন, লিনিয়ারিটি থিওরাম থেকে। লিনিয়ারিটি থিওরামটা আসছে হলো কি আপনার ওহমের ল থেকে, তাই না? কারণ ওহমের লতে আমরা দেখছি অ্যাকচুয়ালি ওহমের ল একটা ন্যাচারাল ল, বুঝতে পারছেন? ওহমের ল আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ওহমের ল হিসেবে জানি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়াররা এটাকে অন্য একটা নামে জানে। ওহমের লটাকে যদি আমরা দেখি, আমরা যদি অ্যানোটেশন ইউজ করি, তাহলে আমরা ওহমের ল থেকে কি জানি? ভি সমান সমান আই আর, তাই না? এখানে বলেন তো, এখানে দুইটা জিনিস হচ্ছে, ঠিক আছে? একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। এটাকে যদি আমরা অন্য টার্মে বলি, একটা কজ আছে এবং একটা ইফেক্ট আছে, ঠিক আছে? এই পুরো ইকুয়েশনটার মধ্যে কজ কোনটা আর ইফেক্ট কোনটা? কজ হচ্ছে কারেন্ট আর রেজিস্ট্যান্স, যার কারণে ইফেক্টটা পড়তেছে ভোল্টেজের উপরে। রেজিস্ট্যান্স তো হচ্ছে আপনার ওই কনস্ট্যান্ট আছে, ওই যে রেজিস্ট্যান্স তো কন্ডাক্টেন্স কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স তো হ্যাঁ আপনি ঠিক বলছেন, তাপমাত্রা স্থির থাকলে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। কিন্তু জেনারেলি মনে করেন আপনার কাছে একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? আমরা কন্ডাক্টরের ভিতরে দুই পাশে যখন ভোল্টেজ দিই তখন এটার ভিতর দিয়ে কারেন্ট যায়। কারেন্টটা যাওয়ার কারণটা কি? ভোল্টেজের ডিফারেন্স দেখেই তো কারেন্ট আছে। মনে করেন কন্ডাক্টরের ভিতরে কারেন্ট কেন যায়? কারণ কন্ডাক্টরের ভিতরে আপনার অনেক ফ্রি ইলেকট্রন থাকে, তাই না? জি স্যার, জি স্যার। আপনারা তো জানেন যে নর্মাল টেম্পারেচার যখন অ্যাবসলিউট জিরোর উপরে যখন টেম্পারেচার উঠে, মানে টেম্পারেচার যখন 0 কেলভিনের থেকে বেশি হয়, তখন যে কোনো ম্যাটেরিয়ালের ভিতরেই যে ফ্রি ইলেকট্রন গুলো আছে বা অনুপরমাণু আছে, এরা ভাইব্রেট করা শুরু করে। এটা নিশ্চয়ই আপনারা জানেন, জি স্যার। এটা আমরা বোল্টজম্যানের সূত্র থেকে জানি, তাই না? তো ভাইব্রেট জি করা স্যার। শুরু করে, ভাইব্রেট করা শুরু করলে খুবই ভালো কথা। তাহলে আপনার টেম্পারেচার যখনই 0 কেলভিনের উপরে যাবে, ফ্রি ইলেকট্রন গুলো অবশ্যই মুভ করবে জি স্যার। টেম্পারেচারের কারণে। কিন্তু তারপরেও যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি আমরা, তারপর কিন্তু আমরা কোনো কন্ডাক্টরের মধ্যে কারেন্ট পাই না। ইলেকট্রন কিন্তু নড়াচড়া করতেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কারেন্ট পাই না। কারণটা কি? স্যার তখন ওই কারেন্টটা তো স্যার ওই যে স্থির, মানে স্থির তড়িৎ বলে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে যখন আপনার কোনো একটা জিনিসের মধ্যে একটা পটেনশিয়াল তৈরি হয়ে আছে, তাই না? একটা ভোল্টেজ তৈরি হয়ে আছে, যেমন আপনার চুল আঁচড়ান যখন চিরুনি দিয়ে, তখন ওটার মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়, ওইটা ডিসচার্জ করার জায়গা পায় না, ঠিক আছে? কিন্তু এখানে তো কিন্তু সেটা হইতেছে না। এখানে যেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করতেছে, কিছু ইলেকট্রন বাম থেকে ডানে যাচ্ছে, কিছু ইলেকট্রন ডান থেকে বামে যাচ্ছে। সো আপনি যদি একটা নেট কারেন্ট হিসাব করেন, একটা ইউনিট টাইমে আপনি যদি নেট কারেন্ট হিসাব করবেন, আপনি দেখবেন যে এক সাইডের ইলেকট্রন আরেক সাইডের ইলেকট্রনের ফ্লোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এই জন্য আমরা এটাকে বলি র্যান্ডম মোশন, মানে ওভার দ্য টাইম এটার এভারেজ হলে গিয়ে 0। আপনি যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করেন তাহলে এটার মধ্যে 0 কারেন্ট পাস করবে। সো ভোল্টেজ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? ভোল্টেজ দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করতেছি, তাই না? এক সাইডে হাই ভোল্টেজ, এক সাইডে লো ভোল্টেজ, একটা গ্রেডিয়েন্ট তৈরি হইতেছে। সো এই কারেন্টটা এই গ্রেডিয়েন্ট বরাবর ফ্লো করবে, তাই না? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্টটা যাবে, তো এই গ্রেডিয়েন্টটা ফলো করবে। সো আমার এখানে কজটা কি? কিসের কারণে কারেন্টটা ফ্লো হইতেছে আমাদের কনভেনশনাল সেন্সে? ভোল্টেজের কারণে। যদি ভোল্টেজ না থাকে আপনার কিন্তু কখনো কারেন্ট প্রবাহিত হবে না, আমরা কনভেনশনালি এটা ধরে নিই। সো এখানে কজটা কোনটা দেখেন, কজটা হলো কি ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজ। আর এটার ফলাফল আমরা কি দেখি? কারেন্ট দিয়ে, তাই না? এখন আপনি যদি এই জিনিসটাকে যদি তার মানে এই এই ওহমের সূত্র ইউজ না করে আপনি যদি এমনি লেখেন, তাহলে আপনি কি দেখবেন যে কজ সমান সমান ইফেক্ট গুণ অপোজিশন।
রেজিস্ট্যান্স তো অপোজিশন, ও কারেন্টকে যেতে বাধা দিচ্ছে, তাই না? বাধা দেয়। আপনি যদি পৃথিবীর যে কোনো ফোর্সকে দেখেন, যে কোনো ফোর্স কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন প্রোপাগেট করাইতে চায় কোনো কিছুকে, তখনই এই সূত্রটা ফলো করবে। যেমন আমাদের মেকানিক্যাল ফোর্সের ক্ষেত্রে অপোজিশনটা কি? ফ্রিকশন। কোনো কিছুকে মুভ করতে কে বাধা দেয়? ফ্রিকশন, তাই না? জি স্যার। সো আপনি এটা যে কোনো ন্যাচারাল যে কোনো ফোর্সের ক্ষেত্রে এই ন্যাচারাল লটা অ্যাপ্লিকেবল, নট অনলি ফর ওহমস ল। এটা যে কোনো ন্যাচারাল ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল। কজ সমান সমান ইফেক্ট গুণ অপোজিশন, ঠিক আছে? সো আমরা এই যে অনেক দূরে চলে গেছি, আবার ফেরত আসি লিনিয়ার নন লিনিয়ারে। আমরা কেন জানি যে একটা রেজিস্ট্যান্ট লিনিয়ার কম্পোনেন্ট? যেহেতু ও ওহমের সূত্র ফলো করে, আমরা জানি যে ভোল্টেজ যদি আমরা বাড়াই, কারেন্টটা আমরা সমানভাবে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে। যে জিনিসটাকে আমরা গত সাবজেক্টগুলোতে পড়ে আসছি লিনিয়ারিটি থিওরাম নামে, মনে আছে? এই জন্য আমরা জানি যে রেজিস্ট্যান্স একটা লিনিয়ার ইকুইপমেন্ট, ঠিক আছে? আর এই ইকুয়েশনটাকে কি বলা হয় জানেন? এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমরা কার্ভাকে, হ্যাঁ, কার্ভাকে, আইভি প্লটটা কি? আইভি প্লট কি? আইভি প্লট নিচে স্লোপটা স্ট্রেট লাইন হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা খুবই স্পেসিফিক জায়গাতে ইউজ করা হয়। যখনই কোনো একটা কম্পোনেন্টের কারেন্ট এবং ভোল্টেজ অ্যানালাইসিস করি আমরা, কোনো একটা ইকুয়েশনের মধ্যে যখন কারেন্ট এবং ভোল্টেজ এই দোনোটাই ইনভলভ থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা ওই ইকুয়েশনটাকে বলি এটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের মধ্যে কেউ যদি কখনো রিসার্চে যান, পরবর্তীতে আপনারা যদি সোলার সেল নিয়ে কাজ করেন, বা আমি যেমন ন্যানো চ্যানেল নিয়ে কাজ করছি, আপনারা যদি ন্যানো চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের দেখবেন যে যে কোনো একটা আননোন কম্পোনেন্টকে, আননোন একটা কম্পোনেন্ট আছে আপনার কাছে, এই জিনিসটাকে আপনি অ্যানালাইসিস যদি ইলেকট্রিক্যালি করতে চান, আপনারা সবসময় মেজার করবেন ক্যারেক্টারিস্টিক প্লট। সো ক্যারেক্টারিস্টিক প্লট মানেই হলে কি আইভি প্লট। আপনার প্রফেসর যদি আপনাকে জিজ্ঞেস করে অমুক জিনিসের ক্যারেক্টারিস্টিক প্লট বের করে দাও, তাহলে আপনি বাই ডিফল্ট বুঝে নিবেন যে আপনাকে একটা আইভি প্লট বের করতে বলা হয়েছে। কারণ কোনো একটা আননোন কম্পোনেন্টকে আমরা যখন অ্যানালাইসিস করতে চাই, এটাকে চিনার সবচেয়ে ভালো উপায় হলো গিয়ে আইভি প্লট। আপনার আইভি প্লট যদি শুরুতে লিনিয়ার এসে যায়, কংগ্রাচুলেশন, খুবই সহজ। এই জিনিসটা একটা রেজিস্টিভ এলিমেন্ট বা এটার একটা কনস্ট্যান্ট স্লোপ আছে, এই জিনিসটা এরকম একটা সম্পর্ক ফলো করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি? এই জিনিসটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় না। কেন হয় না কেউ বলতে পারবেন? স্যার পিওর রেজিস্ট্রিভ কন্ডাক্টর হয় না স্যার? এক্স্যাক্টলি, পিওর রেজিস্টিভ বলতে পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই। পিওর রেজিস্টিভ বলতে পৃথিবীর মধ্যে আপনি কোনো কিছু পাবেন না। আপনি ইভেন রেজিস্টর, যেটা আমরা মেটাল ফিল্ম রেজিস্টর আমরা যেগুলো ইউজ করি, এগুলো পিওরলি রেজিস্টিভ না। আপনি যখন কোনো একটা কম্পোনেন্ট এটাকে কানেক্ট করবেন, মাঝখানে অবশ্যই কোনো না কোনো জায়গায় দুইটা মেটালের মাঝখানে একটা এয়ার গ্যাপ থাকবে। আর কোনো কিছুর মাঝখানে, দুইটা কন্ডাক্টরের মাঝখানে যখন এয়ার গ্যাপ থাকে, তখন ওখানে কি তৈরি হয়? কি তৈরি হয় তখন? বাধা। ক্যাপাসিটর তৈরি স্যার, ক্যাপাসিটর তৈরি। ক্যাপাসিট্যান্স তৈরি হয়। স্ট্রে করানো তো অনেক দূরে চলে গেছেন, এর জন্য অনেক হাই ভোল্টেজ লাগবে। স্ট্রে ক্যাপাসিট্যান্স তৈরি হয়, ঠিক আছে? প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স তৈরি হয়। সেটার কারণে আপনার কম্পোনেন্টগুলো দেখা যায় যখন আপনি হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন ইউজ করেন, সরি 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 ভুল বলছি, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন ইউজ করেন, তখন ওই ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা খুব প্রকট হয়ে ওঠে। ফ্রিকোয়েন্সি যেখানে ভেরি করবে, সেখানে অবশ্যই আপনার ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা প্রকোপ হয়ে উঠবে। আবার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনার ইন্ডাকটেন্সও থাকবে, আরো বিভিন্ন রকম ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো আমরা দেখব যে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো গিয়ে এই যে কোনো জিনিস কি লিনিয়ার নাকি কোনো জিনিস কি নন লিনিয়ার, এই জিনিসটা আমরা ইঞ্জিনিয়াররা কিভাবে অ্যাসেস করব? আপনাকে কোনো একটা আননোন কম্পোনেন্ট দিছে, আপনার প্রফেসর আপনাকে বললো আচ্ছা অমুক যাও তুমি বের করে দাও এই কম্পোনেন্টটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। তখন আমরা কি করব? আমরা যারা ফিল্ডে কাজ করব, যারা অ্যাপ্লিকেশনে কাজ করব, ওরা অবশ্যই কারেন্ট ভোল্টেজ অ্যানালাইসিস করে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করে চেক করতে পারবো। কিন্তু আমরা যদি জিনিসটাকে থিওরিটিক্যালি মেজার করি, থিওরিটিক্যালি যদি চেক করি, তাহলে কিভাবে করতে পারবো? ওই প্রসেসগুলো আমরা ধাপে ধাপে শিখবো এখন, ঠিক আছে? সো আপনারা স্যার যদি আমাদের হ্যাঁ বলেন। স্যার আমাদের এখানে গতকাল থেকে কারেন্ট নেই, তো এই জন্য স্যার ফোনে একদম চার্জ নেই। ল্যাপটপ থেকে চার্জ দিয়ে একটু খালি স্যার কানেক্ট হয়েছে, আমার প্রেজেন্ট একটু দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রেজেন্ট দিয়ে দিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, লিনিয়ারিটি থিওরাম থেকে যদি মনে করেন, লিনিয়ারিটি থিওরামের আমরা দুইটা প্রপার্টি শিখছিলাম। আপনাদের মধ্যে কেউ কি আমাকে মনে করে দিতে পারবেন যে দুইটা প্রপার্টি কি কি ছিল?
কোন দুইটা প্রপার্টি স্যার? লিনিয়ারিটি থিওরাম মানে প্রমাণ করার জন্য আমাদেরকে দুইটা প্রপার্টি চেক করতে হয়। মনে আছে দুইটা প্রপার্টি কি ছিল? আমি একটা বলে দিই। একটা প্রপার্টি ছিল অ্যাডিটিভ প্রপার্টি। মনে আছে কারো অ্যাডিটিভ প্রপার্টি কাকে বলে? কে ফেলছেন? আচ্ছা, একটা ছিল হলে কি অ্যাডিটিভ প্রপার্টি, একটা ছিল হলে কি স্কেলিং প্রপার্টি বা হোমোজেনিটি প্রপার্টি। মনে আছে না এখনো মনে পড়তেছে না? আচ্ছা, ভুলে গেছেন, সমস্যা নেই, আবার মনে পড়ে যাবে। সো অ্যাডিটিভ প্রপার্টিটা কি বলতো? অ্যাডিটিভ প্রপার্টিটা ছিল যে আপনি কোনো একটা সিস্টেমে আপনি যদি V1 ভোল্টেজ অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আপনি ধরেন কারেন্ট পাইলেন I1, আপনি যদি V2 ভোল্টেজ অ্যাপ্লাই করেন, কারেন্ট পাইলেন I2। এখন আপনি ওই সিস্টেমে যদি V1 প্লাস V2 ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন, কারেন্ট কত পাবেন? I1 I2 I1 প্লাস I2। তখনই IT আপনি plus বুঝবেন R1 তখনই আপনি বুঝবেন যে এই জিনিসটা লিনিয়ার। যদি এই জিনিসটা ফলো করে তখনই আপনি বুঝবেন এই জিনিসটা লিনিয়ার। বুঝতে পারছেন? মানে কি হলো, মনে করেন আপনার পড়েছি কিন্তু এইভাবে তো পড়ি নাই, মানে এই যে আপনি যে লিনিয়ার নাম দিয়ে বলতেছেন এইভাবে পড়ি নাই, কিন্তু এইভাবে এটা তো আমরা জানি। এটা হলো কি লিনিয়ারিটি থিওরামের প্রথম প্রপার্টি, ঠিক আছে? যে কোনো কিছু লিনিয়ার হওয়ার প্রথম শর্ত যে ও অ্যাডিটিভ প্রপার্টিটা ফলো করবে। এটার উদাহরণ সবচেয়ে সহজভাবে আমরা কিভাবে দিতে পারি, মনে করেন আপনার কাছে ওজন মাপার একটা স্কেল আছে। আপনি ওজন মাপার স্কেলে ফার্স্টে 1 কেজি চাল রাখলেন, ফলাফল কি পাবেন? 1 কেজি পরিমাণ চাল রাখলে তো 1 কেজি রিডিং পাবেন আপনি। এরপর আপনি 2 কেজি চাল রাখলেন, 2 কেজি পরিমাণ চাল রাখলেন, রিডিং পেলেন 2 কেজি। এখন আপনি যদি 1 কেজি আর 2 কেজি চালকে একত্রে করে ওজন মাপার মেশিনে রাখেন, আপনি ফলাফল অবশ্যই 3 কেজি পাবেন, তাই না? তখনই আমরা ধরে নিব যে না, এই চালের পরিমাণটার সঙ্গে ওজনটা ও লিনিয়ারলি ভ্যারি করতেছে, ঠিক আছে? কিন্তু আপনি যখনই একসাথে করে রাখলেন, ওই মুহূর্তে আপনি যদি ওজন দেখলেন 2.5 কিলোগ্রাম, 500 গ্রাম হারায় গেল, তখনই বুঝবেন যে না, আমার স্কেলটা লিনিয়ারলি কাজ করতেছে না। এটা হলো গিয়ে কোনো কিছু লিনিয়ারিটি চেক করার প্রথম প্রথম প্রপার্টিটা যেটা আমরা চেক করব সেটা হলো কি অ্যাডিটিভ প্রপার্টি। 2 নম্বর প্রপার্টিটা যেটা আমরা চেক করব সেটা হলো কি স্কেলিং প্রপার্টি, ঠিক আছে? স্কেলিং প্রপার্টিটা কি বলে যে আপনি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলেন, কারেন্ট পাইলেন আই, ঠিক আছে? আপনি যদি কে ভি অ্যাপ্লাই করেন তাহলে কারেন্ট কত পাবেন? অ্যাম্পিয়ারে না না, কেভি মানে হলো কি কনস্ট্যান্ট, কে এটা কনস্ট্যান্ট। কিলোভোল্ট না? না না, কিলোভোল্ট না, কনস্ট্যান্ট। কে একটা কনস্ট্যান্ট আর কি। কে একটা এটা তো কিলো কনস্ট্যান্ট সহ কারেন্ট পাবো। তার মানে কে আই আর ভোল্টেজ পাবেন। কনস্ট্যান্ট সহ কারেন্ট পাবো স্যার। তার মানে কিলো কে ভোল্ট যদি পান তাহলে আপনি কে আই পাবেন, বা এম ভি যদি পান এম আই পাবেন। মানে আপনি যেই স্কেলিং ফ্যাক্টরটা দিয়ে ভোল্টেজকে গুণ করতেছেন, কারেন্টটা ঠিক একই ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে যাবে, তাই না? জি তখনই আমরা বুঝবো যে এই জিনিসটা লিনিয়ার। কিন্তু এই জিনিসটা যদি ফলো না করে তখন আমরা বলবো যে ওই জিনিসটা লিনিয়ার না। বুঝতে পারছেন? অনেক কিছুই কিন্তু আছে যেভাবে হয় না। যেমন আপনি যদি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যদি দেখেন, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর কিন্তু লিনিয়ারলি ভ্যারি করে না। এই জিনিসটা হয়তো আপনারা অলরেডি জানেন, তাই না? জি স্যার। ক্যাপাসিটর ইন্ডাক্টরের প্লট কিন্তু এক্সপোনেনশিয়াল, ওটা লিনিয়ারলি ভ্যারি করে না। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে দুনিয়ার সবকিছুই তো অ্যাডিটিভ প্রপার্টি মেইনটেইন করবে, দুনিয়ার সবকিছুই তো স্কেলিং প্রপার্টি মেইনটেইন করবে। অ্যাকচুয়ালি না, খুব কম জিনিসই লিনিয়ারলি ভ্যারি করে, বেশিরভাগ জিনিসই লিনিয়ারলি ভ্যারি করে না, ঠিক আছে? এখন আমরা ম্যাথমেটিক্যালি এই দুইটা প্রপার্টি কিভাবে চেক করব, এটার কিছু পার্টিকুলার রুলস আছে। এই পার্টিকুলার রুলস গুলো আমাদের জানা লাগবে এবং এগুলো আমাদের অঙ্কের সময় কাজে লাগবে। তো এই জিনিসটা এই সলিমানের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে চলেন আমরা দেখি যে অঙ্কটা কিভাবে করতে হবে। এখানে একটা অঙ্কের উদাহরণ দেওয়া আছে, যেমন দেখেন এখানে বলা হয়েছে যে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনার এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট দেওয়া হয়েছে যেখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হলো কি R1 একটা হচ্ছে R2। আর আপনার মেইন সোর্স যেটা, এই সোর্সটাকে আমরা ডিনোট করতেছি হলো কি XT দিয়ে, মানে এটি ইনপুট আমার, ঠিক আছে? আর R2 এর অ্যাক্রস আমি যেটা পাইতেছি ওটাকে আমি ধরতেছি হলো কি আউটপুট YT। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ ভোল্টেজকে আমরা ধরতেছি ইনপুট, আর এখানে যে ডিভাইডেড ভোল্টেজ ওটাকে আমরা ধরতেছি আউটপুট। এখন আমরা চেক করব যে এই জিনিসটা কি, এই ওয়াইটি আর এক্সটি এর মধ্যে সম্পর্কটা কি লিনিয়ার নাকি, মানে একটা ভ্যারি করলে আরেকটা কি লিনিয়ারলি ভ্যারি করবে নাকি। তো এখানে খুব স্বাভাবিকভাবে ওয়াইটি সমান সমান ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ধরে নিছে যে R2
ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইন্টু xt। এই জিনিসটা সবাই আপনারা জানেন। এখানে শর্তে বলে দিয়েছে যে r1 সমান সমান r2, তার মানে হাফ হয়ে যাবে আর কি, হাফ xt। এটা তো বুঝতে পারছেন সবাই, কারো কোনো সমস্যা থাকার কথা নাই পর্যন্ত। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার, বুঝছি। ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা ফার্স্টে xt কে ধরে নিব যে xt সমান সমান ax1t প্লাস bx2t। এটা হলো কি আপনার সব অঙ্কে একই রুল, যে আপনার যে xt টা থাকবে আপনি ধরে নেবেন যে xt সমান সমান ax1t প্লাস bx2t। এটা ধরে নিয়ে আপনি জিনিসটাকে স্প্লিট করে লিখবেন, এই যে দুটা টার্মে স্প্লিট করে লিখবেন। তো আমরা দুটা টার্মকে স্প্লিট করলাম, a হাফ x1t প্লাস b হাফ x2t। আমি যদি মানে xt সমান সমান যদি এখানে লিখে দিই, xt সমান সমান x1t প্লাস x2t। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে আপনার কাছে অঙ্ক যেটাই থাকবে সেটার মধ্যে আপনি xt টাকে রিপ্লেস করে দিবেন ax1t আর bx2t দিয়ে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। এটা হলো গিয়ে ফার্স্ট স্টেপ, এটা হলো গিয়ে 1 নম্বর স্টেপ। এটা আমরা করার পরে আমরা দেখব যে আমাদের yt টা কি ফেরত আসে নাকি। আমরা চেক করব yt টা ফেরত আসে নাকি। এখন দেখেন yt সমান সমান আমরা কি ধরে নিছি, yt সমান সমান আমরা ধরে নিছি হাফ xt। তার মানে আমাদের যদি হাফ x1t যদি ফেরত আসে তখনই আমরা ওইটাকে বলতে পারবো y1t। আর যদি হাফ x2t ফেরত আসে তখন আমরা ওইটাকে বলতে পারবো একটা y2t। দেখেন তাহলে হাফ x1t আমাদের ফেরত আসছে না এই জিনিসটা ভাঙানোর পরে, আর হাফ x2t ফেরত আসছে। তখন আমরা এটার নাম দিলাম y1t আর এটার নাম দিলাম হলো কি y2t। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা এখানে প্রমাণ হলো যে yt সমান সমান a y1t প্লাস b y2t। তার মানে কি আমরা ইনপুটটাকে যদি স্কেল করি, এবং দুইটা কম্পোনেন্টে যদি ভাগ করে এডিশন আকারে দেখাই, তাহলে আমাদের আউটপুটটাও একটা স্কেলড এবং এডিশন আকারে ফেরত আসবে। বুঝতে পারছেন? মানে আমরা এখানে কম্বাইন্ড অ্যাডিটিভ আর স্কেলিং প্রপার্টি দুটাকে কম্বাইন্ড হিসাবে চেক করলাম, চেক করে আমরা একই জিনিস ফেরত পাইলাম। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার, এখানে উপরে প্রশ্নে r1 সমান r2 দেওয়া ছিল, তাই আমরা yt সমান হাফ xt নিছি। জি, মানে উপরে নিচে, তাহলে উপরে r1 আর নিচে হলে কি 2r1, r1 কাটাকাটি হয়ে হাফ থাকবে আর কি। হ্যাঁ, এটা তো বুঝছি স্যার। না, আমি বলতে চাচ্ছি যে yt সমান যে আমরা হাফ xt টা নিলাম, এটা শুধুমাত্র এই ম্যাথের জন্য। এই ম্যাথের অন্যান্য জন্য, হ্যাঁ। ম্যাথে তো আর হাফ অন্য xt না আসবে না না। না আসবে না। হ্যাঁ। হাফটা এখানে আপনার মানে অঙ্কের প্রসিডিউরের অংশ না। অঙ্কের প্রসিডিউরের অংশ হলে গিয়ে যে xt কে আমরা ax1t প্লাস bx2t দ্বারা রিপ্লেস করব। অঙ্ক আপনার যেটাই থাকুক অলওয়েজ আমরা xt কে ax1t আর bx2t দ্বারা রিপ্লেস করব, করে আমরা দেখব আলটিমেটলি আমাদের ay1t আর by2t আসে নাকি। তখনই আমরা বুঝবো যে এই জিনিসটা লিনিয়ার। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার, আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন চলেন আমরা আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক করে দেখি যে আমাদের স্যার, এই সেটাই আনসার। এটাই আনসার, আপনার লিনিয়ারিটি চেক হয়ে গেল। ও আচ্ছা, মানে নিচে কিছু লিখতে হবে না যেটা লিনিয়ার কিনা বা লিখতে নন হবে যেটা লিনিয়ার? লিনিয়ার, যেহেতু এটা ফুলফিল করছে এই জন্য এটা লিনিয়ার। তাহলে নিচে এগুলি কি স্যার? এই যে অন দি আদার হ্যান্ড। এটা বললে কি যদি আপনার নন লিনিয়ার হয় সেখানে একটা শর্ত দিছে, কিন্তু আমরা নন লিনিয়ারে এই অঙ্কটা দেখবো না, আরেকটা অঙ্ক দেখবো। এই ওকে দেখেন স্যার। আমি বলছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশন আপনার জেনারেলি এক্সপোনেনশিয়াল ফাংশন গুলো নন লিনিয়ার, তাহলে আমরা এই যে এখানে বি নম্বর যেটা আছে yt সমান সমান এক্সপোনেনশিয়াল xt, এটা দেখি চলেন যে এই জিনিসটা কি লিনিয়ার নাকি। তাহলে এই জিনিসটা ফার্স্টে আমরা নিজেরা করি, তাহলে দেখি যে কি আসে। আমরা তাহলে এখানে xt কে ফার্স্টে কি দ্বারা রিপ্লেস করব? x1t আর bx2t। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে এখানে আমি এক্স লিখলাম না, জাস্ট লিখলাম। তাহলে a x1t প্লাস b x2t। সরি, এখানে এটা থাকবে না। এখন বলেন তো এটার ফলাফল কি আমরা a y1t আর b y2t পাবো নাকি? জি স্যার, এখন এক্সপোনেনশিয়ালটা গুণ করে দিলে তো এটাই আসে। আসে, দেখেন তো a x1t প্লাস b, সরি e টু দি পাওয়ার
বি এক্স টু টি। দেখেন তো এ ওয়াই ওয়ান টি আর এ ওয়াই টু টি আসে নাকি? এ ওয়াই ওয়ান টি কি আসে নাকি? প্লাস বি ওয়াই টু টি আসে নাকি? স্যার একটা লগ নিলে মেবি আসবে। এ ওয়াই ওয়ান টি আসার জন্য আপনার কি হইতে হবে বলেন তো? এ ওয়াই ওয়ান টি আসার জন্য আমাদেরকে হইতে হবে এইটা থাকবে সামনে ই টু দি পাওয়ার এক্স ওয়ান টি, তাই না? মানে কি আসতে হবে? হ্যাঁ। এ ই টু দি জি পাওয়ার স্যার। এক্স ওয়ান টি, এটা কি আসবে? এটা কি কখনো আপনি সামনে আনতে পারবেন? ই টু দি পাওয়ার থেকে এখানে আনতে পারবেন? ইটাকে রেখে লগ, ডিফারেন্সিয়েশন করে আনতে পারবো। কিন্তু আপনাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে এখানে? না করতে তো বলেন, আপনি বলছে যে এই টার্মটাকে আপনি রিঅ্যারেঞ্জ করে কোনোভাবে এ ওয়ান টি এ ওয়াই ওয়ান টি তে লিখতে পারবেন নাকি? মানে এটা সমান সমান এটা লিখতে পারবেন নাকি আপনি? এটা সমান সমান কি এ ওয়াই ওয়ান টি হবে কখনো? স্যার হবে না। হবে না। তার মানে এটা নন লিনিয়ার, শেষ। আপনার আর চিন্তা করার দরকার নেই। এখন দেখি যে আমরা আমাদের অঙ্কটা মিলছে নাকি। ভুল হইতেই পারে, দেখি করে দিচ্ছে নাকি। এই দেখেন, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এ এক্স ওয়ান টি প্লাস বি এক্স টু টি। তাহলে আমরা এটা করলে কি পাবো? এটা করলে আমরা এরকম দুইটা টার্মে মানে ই টু দি পাওয়ারকে আমরা গুণ আকারে লিখতে পারবো। গুণ আকারে লিখলে আপনি এখান থেকে কি এ ওয়াই ওয়ান টি আর বি ওয়াই টু টি তো আমরা লিখতে পারতেছি না। সো আমরা কি করবো? এটা জাস্ট সমান সমান না, এটা হবে না, কিছুতেই হবে না, কখনোই সম্ভব না এই জিনিসটা। জি স্যার। বুঝতে পারছেন? তার মানে আপনারা কিছু কিছু জিনিস এনকাউন্টার করবেন যেগুলো লিনিয়ার, এবং কিছু কিছু জিনিস এনকাউন্টার করবেন যেগুলো নন লিনিয়ার। আপনার কারো সাধ্য নাই এই জিনিসটাকে লিনিয়ার বানানোর। স্যার এই স্পেশালি ম্যাথটাতে যদি লিনিয়ার হইতে হতো তাহলে ফাংশনটা কিরকম হওয়া লাগতো লাস্টে ইকুয়েশনটা? আমি আপনাকে যেটা রুল অফ থাম বলতে পারি যে আপনার কোনো একটা সিগনালে যখন আপনার ই টু দি পাওয়ার থাকবে, এক্সপোনেনশিয়াল থাকবে, ঠিক আছে, ওই সিগন্যালগুলো জেনারেলি আপনার কখনো লিনিয়ার হবে না। আপনার কোনো টার্ম যদি এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার যদি থাকে, ওই জিনিস কখনো লিনিয়ার হবে না। বুঝতে পারছেন আমার কথাটা? সো এই টার্মটা যদি আপনার লিনিয়ার হইতে হইতো, তাইলে আপনার এখানে আসতে হইতো, আমি আপনাকে দেখাই, এখানে আসতে হইতো হলে গিয়ে এইটা সামনে আসতে হইতো এ ই টু দি পাওয়ার এক্স ওয়ান টি। বুঝতে পারছেন? আর একটা আসতে হইতো হলে কি বি ই টু দি পাওয়ার এক্স টু টি। এই দুইটার যোগফল হইতে হইতো। আপনি এই টার্মটাকে চাইলেই লিখতে পারেন না, প্রথম টার্মটাতে লিখতে পারেন না এ ওয়াই ওয়ান টি, আর দ্বিতীয় টার্মটাকে লিখতে পারেন না বি ওয়াই টু টি। মানে এইভাবে লিখতে পারেন না চাইলেই? হ্যাঁ। কিন্তু আপনি কি লিখতে পারতেছেন? সম্ভব তো না। না। এই জন্য এটা নন লিনিয়ার। তো রুল অফ থাম্ব হলে কি আপনার ই টু দি পাওয়ার যদি থাকে, আমি আমার স্টুডেন্ট লাইফে যেটা ফেস করছি, ই টু দি পাওয়ার যদি থাকে, এক্স স্কোয়ার টার্ম যদি থাকে, এক্স টু দি পাওয়ার 3 যদি থাকে, জেনারেলি ওই ইগুলো আপনার ফাংশনগুলো আপনার লিনিয়ার হয় না। কিন্তু আপনার যদি কনস্ট্যান্ট স্কোয়ার থাকে, সাপোজ এ স্কোয়ার, এম স্কোয়ার, সি স্কোয়ার, এগুলো যদি থাকে তাহলে সমস্যা নেই। কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, ওটা যদি স্কোয়ার থাকে, জেনারেলি আমাদের ওই ফাংশনগুলো লিনিয়ার হয় না। কারণ আপনার স্কোয়ারের যদি আপনারা দেখেন, ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি দেখেন, তখন দেখবেন যে এই জিনিসটা লিনিয়ার না, তাই না? ওটা কি বলে? ওটা কি প্যারাবোলিক হয় এক্স স্কোয়ার? ভুলে গেছি। কারো কি কোনো কোশ্চেন আছে? সো আপনাদের পরীক্ষাতে অবশ্যই একটা কোশ্চেন থাকবে যেটার মধ্যে আপনাদের এরকম বেশ কয়েকটি ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে? আমি আপনাদেরকে কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, লিটারেলি এরকম ফাংশন দেওয়া থাকবে, ওয়াইটির কতগুলো ফাংশন দেওয়া থাকবে, ওয়াইটি এবং এক্সটির মধ্যে একটা রিলেশনশিপ দেওয়া থাকবে, এবং আপনাকে পরীক্ষাতে কোশ্চেন করা হবে যে ফর দ্য গিভেন ফাংশনস চেক হোয়েদার দ্য সিগন্যাল ইজ লিনিয়ার অর নন লিনিয়ার, তারপরে হলে কি টাইম ভেরিয়েন্ট অর টাইম ইনভেরিয়েন্ট, কজাল ও নন কজাল। এই প্রপার্টিগুলো আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? কিন্তু পরীক্ষার মধ্যে আপনার অবশ্যই এই কোশ্চেনটা থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই সিগন্যালগুলো কি লিনিয়ার নাকি নন লিনিয়ার চেক করো। তখন আপনাকে ঠিক এই স্টেপগুলো ফলো করে বলতে হবে যে এই জিনিসটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। বুঝতে পারছেন? সো আমরা নেক্সট কুইজ যখন নিব, তখন আমরা নেক্সট কুইজে চেষ্টা করব যে এই অঙ্কগুলো ওই কুইজটার মধ্যে কভার করার, যাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। এখন আমরা সেকেন্ড যে প্রপার্টিটা দেখে আজকের ক্লাসটা শেষ করব, সেই প্রপার্টিটার নাম হলো গিয়ে যে টাইম ভেরিয়িং একটা সিস্টেম, এটা কি টাইম ভেরিয়িং নাকি টাইম ইনভেরিয়েন্ট।
টাইমের সঙ্গে কি এটা এই জিনিসটা কি ভ্যারি করে নাকি করে না, বুঝতে পারছেন? সো এই জিনিসটাকে সহজ ভাষায় বলতে গেলে কিভাবে বলতে হয় যে কোন একটা সিস্টেমের আপনি যদি একটা ইনপুট সিগন্যালকে টাইমের সাপেক্ষে শিফট করে দেন, ভ্যারি করে দেন, এটার আউটপুটটা ঠিক ওই পরিমাণই ভ্যারি করবে, বুঝতে পারছেন? মানে আপনার ইনপুট যদি একটা সাইন ওয়েভ থাকে, আপনি যদি সাইন ওয়েভটাকে টি নট পরিমাণ ভ্যারি করে দেন, আপনার আউটপুটের যে সিগন্যালটা থাকবে এই সিগন্যালটাও টি নট পরিমাণ ভ্যারি হবে। জেনারেলি আমরা তো এটাই এক্সপেক্ট করি যে কোনো একটা সিস্টেমে আমরা যখন সিগন্যালটাকে যখন টি নট পরিমাণ শিফট করে দিব, আউটপুট সিগন্যালটাও তো টি নট পরিমাণ শিফটই হবে, তাই না? আমরা তো এটাই এক্সপেক্ট করি, কিন্তু আমরা পরবর্তীতে দেখবো যে না, অনেক সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আপনি ভ্যারি করতেছেন টি নট ইনপুটে, কিন্তু আউটপুটে টি নট পরিমাণ ভ্যারি হইতেছে না। সো আমরা এই জিনিসটা কিভাবে চেক করবো, এটার স্টেপগুলা এখানে দেওয়া আছে। দেখেন, চলেন আমরা একসাথে পড়ি। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা আমরা ধরে নিব যে ফার্স্টে আমরা ধরে নিব যে x1t যেই ইটাই আপনার দেওয়া থাকবে, রিলেশনশিপটি আপনার দেওয়া থাকবে, আমরা ধরে নিব যে ওটার মধ্যে x1t হলে গিয়ে y1t এর করেসপন্ডিং ইনপুট, মানে x1t দিলে আমরা y1t পাবো, ঠিক আছে? এরপরে আমরা যে জিনিসটা করব, আমরা x1t কে টি নট পরিমাণ শিফট করে দিব। x1t কে আমরা টি নট পরিমাণ শিফট করে দিব। x1t কে আমরা যদি টি নট পরিমাণ শিফট করে দিই, তাহলে আমরা সিগন্যালটাকে লিখতে পারি x1t মাইনাস টি নট, ঠিক আছে? তো তখন আমরা এই সিগন্যালটাকে ধরে নিব x2t, যে শিফট করে দিলাম ওই শিফটেড সিগন্যালটাকে আমরা ধরে নিব x2t। এখন আমরা বের করব যে x2t এর জন্য y2t কত। আমরা বের করব যে x2t এর জন্য y2t কত। তারপরে আমরা যখন দেখব যে y2t এটা যেটা বের হইলো সেইটা আর y1t মাইনাস টি নট একই জিনিস, তখন আমরা বলবো যে এই সিস্টেমটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আর যদি এটা না হয়, তখন আমরা বলবো যে এই জিনিসটা টাইম ভেরিয়েন্ট সিস্টেম। এই জিনিসটা এখান থেকে দেখে কঠিন মনে হতে পারে, চলেন আমরা করি। 1 নম্বর অঙ্কটা নিজেরা করি, করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলেন আমরা এই অঙ্কটা করব এখন, 1 নম্বর অঙ্কটা। আমাদের প্রথম স্টেপটা কি বলেন তো? x1t ধরে নেওয়া। হ্যাঁ, x1t ধরে নাও, এক্সিলেন্ট। তাহলে আমরা x1t ধরে নিলাম, তাহলে আমাদের সিগন্যালটি কি আসবে? y1t সমান সমান কি আসবে? cos x1t। এক্স্যাক্টলি, cos x1t। তাহলে আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল, y1t সমান সমান cos x1t হয়ে গেল। আমাদের 2 নম্বর স্টেপটা কি? t নট পরিমাণ শিফটিং করতে হবে। আমরা x1t কে t নট পরিমাণ শিফট করব, তাই না? তাহলে আমাদের কি আসবে? cos x1 1 কমন নিয়ে t মাইনাস t x1 কমন নিব না, x1 টা কিন্তু ফাংশন এখানে, ঠিক আছে? ও আচ্ছা, x1 মানে t মাইনাস t নট আসবে, তাই না? হ্যাঁ, জিনিসটাকে আমরা কি ধরে নিব? x2t। এই জিনিসটাকে আমরা ধরে নেব হলে কি x2t, তাই না? জি, তার মানে cos x2t। ওকে, এখন আমরা cos x2t এর জন্য y এর মানটা বের করব, মানে আমরা এখন y2t টা বের করব, তাই না? হ্যাঁ। y2t টা বের করব। দাঁড়ান আমি একটু নিচে যাই। স্যার উপরে লেখেন, উপরে যেটা ফাঁকা আছে ওখানে লেখেন। কোথায়? এই যে যে এখানে। ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ। লেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাম পাশেও লিখতে পারেন স্যার, একই কথা, সমস্যা বুঝলেই তো হইলো। এখানে লিখি। আচ্ছা, তাহলে y2t সমান সমান কি আসবে এখন? y2t সমান সমান আসবে লিখে cos cos x2t। x2t এর মানটা বসাই দিব, আচ্ছা আচ্ছা, cos x1 t মাইনাস মাইনাস t নট। t নট। cos x1 t মাইনাস t নট মানে আমরা কি বের করছি? x1 t cos মাইনাস t x2t। নট মানে হলে গিয়ে, না আপনি যদি এটাকে লিখতে পারেন না y1 t মাইনাস হ্যাঁ হ্যাঁ, t নট, তাহলে কি প্রমাণ হলো? দেখেন y2t সমান সমান y1 t মাইনাস t নট প্রমাণিত হইল। তার মানে এটা কি? এটা একটা জি স্যার। টাইম ইনভেরিয়েন্ট সিগন্যাল। টাইম ভ্যারিয়েন্ট, ইনভেরিয়েন্ট সিগন্যাল মানে টাইমের আপনি সাথে ইনপুটের যদি টাইম ভেরি করেন, আউটপুটও টাইম ভেরি করবে। যতটুকু ভেরি করছেন অতটুকুই ভেরি করবে, এর বেশিও করবে না, কমও করবে না। এই জন্য আমরা এটাকে বলবো যে এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। যতটুকু ভেরি করছেন অতটুকুই ভেরি হবে, এই জন্য আমরা এটাকে বলবো যে এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ঠিক আছে, দেখেন কম্পারিজন অফ ইকুয়েশন 2.8 মানে যে এইটা এবং
এইটা প্রকাশ করে যে এই জিনিসটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিগন্যাল, মানে y1 t মাইনাস t নট সমান সমান y2 t। দুটো যদি করেন একই জিনিসই আসবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এতক্ষণ ধরে যা কিছু করলাম এটা সব কিছুর জন্যই হবে, যত সিগন্যাল আছে সবগুলো সিগন্যালে আমরা যদি y1 কে t নট পরিমাণ শিফট করি যেই ফলাফলটা পাবো, x1 কে t নট পরিমাণ শিফট করে y2 যদি ক্যালকুলেট করি, সবকিছুর ক্ষেত্রে তো একই রকমই আসার কথা, মানে এই জিনিসটা ভাতটা জাস্ট ঘুরায় খাওয়ার মতো হইতেছে, তাই না? কিন্তু আমরা এর পরের অঙ্কটা যখন করবো, এর পরের অঙ্কটা করার সময় দেখবো না, এটা ট্রু না, সবকিছুর ক্ষেত্রে এই জিনিসটা ফলো করে না। এখন আপনারা যদি 2 নম্বর সিগন্যালটা যদি খেয়াল করেন, yt সমান সমান xt টা দেখেন বাইরে, কজের ভিতরে না, এখন xt টা কজের বাইরে। তাহলে এখন দেখেন কি হয়, তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো গিয়ে y1 সমান সমান x1t বের করা, তাই না? তাহলে আমরা বের করলাম যে y1t সমান সমান x1t cos t। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপর আমরা কি বের করব? আমরা এখন এই t টাকে t নট, x1t কে t নট পরিমাণ শিফট করে দিই, ওটাকে x2t ধরবো, তাই না? তাহলে আমরা x1 কে t নট পরিমাণ শিফট করে দিলাম, শিফট করে দিয়ে x2t ধরলাম, তাহলে কি আসবে? x2t সমান সমান x1 t মাইনাস t নট। আমরা এখন তাহলে এটা এই সিগন্যালের মধ্যে বসাই দিই, yt তে বসাই দিই, y2t তে বসাই দিই, y2t সমান সমান x2t cos t এখানে আসলো, তাহলে আমরা এখানে বসাই দিলাম x1 t মাইনাস t নট। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমরা ধরে রাখলাম, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমাদের 2 নম্বর ইকুয়েশন কি হবে? আমরা বের করব y1 t মাইনাস t নটটা আসবে কি, তাই না? তাহলে আমরা যত জায়গায় টি আছে সব জায়গাতেই টি এর ভ্যালু এখন কি বসাবো? y না, মনে করে দেখেন, আমরা গত ক্লাসে অঙ্ক করছিলাম, t মাইনাস যে t নট বসাবো। যত জায়গায় টি থাকবে সব জায়গায় আমরা টি মাইনাস টি নট বসাবো, তাই না? জি স্যার, যখনই জি আমরা স্যার। y1 t মাইনাস টি নট বসাবো, তার মানে সব জায়গাতেই আমরা টি মাইনাস টি নট বসাবো। এখন আপনি যদি সব জায়গায় টি মাইনাস টি নট যদি বসান, তাহলে দেখেন কি আসবে, y1 t মাইনাস টি নট সমান সমান x1 t মাইনাস টি নট। খুবই ভালো কথা, মিলছে এটার সঙ্গে। কিন্তু কসের ভিতরে টি আছে না, কজের হ্যাঁ, ভিতরে টি আছে, ওটাও কিন্তু টি মাইনাস টি নট হয়ে যাবে। সেটা যদি হয়ে যায়, আপনার 1 নম্বর ইকুয়েশন কি 2 নম্বর ইকুয়েশনের সমান হবে? না। তার মানে এটা একটা টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আপনি ইনপুটে যেই পরিমাণ টাইম ভেরি করবেন, আউটপুটে আপনার সেই পরিমাণ টাইম ভেরি করবে না। শুনতে পাইনি স্যার, একবার দিয়ে বলেন স্যার। মানে এখানে এটাকে যদি আমরা এই প্রসিডিউর করে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন পাই, আর এই প্রসিডিউর করে আমরা যদি 2 নম্বর ইকুয়েশন পাই, আমরা এখান থেকে দেখব যে 1 নম্বর ইকুয়েশন ইজ নট ইকুয়াল টু 2 নম্বর ইকুয়েশন। এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে কোন এই সিস্টেমটাতে, এই পার্টিকুলার সিস্টেমটাতে আমরা যদি ইনপুটে একটা সামান্য পরিমাণ শিফট করি টাইমের রেসপেক্টে, আউটপুটে আমরা ওই পরিমাণ শিফট দেখব না। সো তখন আমরা এই জিনিসটাকে বলবো যে এটা একটা টাইম ভেরিয়েন্ট সিস্টেম, বা এটা নট টাইম ইনভেরিয়েন্ট বা টাইম ভেরিয়েন্ট, আপনি যেটাই বলেন আপনার আনসার কারেক্ট। সো আপনাকে যেটা করতে হবে, পরীক্ষাতে আপনার যখন এই অঙ্কগুলো থাকবে, আপনার অঙ্কগুলোকে স্টেপ ওয়াইজ অ্যানালাইসিস করে আপনাকে একটা ভার্ডিক্ট দিতে হবে যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট। তখন আপনি সবগুলো অ্যানালাইসিস করে আপনি একটা ফাইনাল ভার্ডিক্টে আসবেন যে দিস সিস্টেম ইজ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট, অথবা দিস সিস্টেম ইজ লিনিয়ার টাইম ভেরিয়েন্ট, যেটি মানে আপনি সবগুলো ভার্ডিক্টকে একসাথে করে লিখবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, বোঝা গেছে। তার মানে আমরা এখানে কি করতেছি, বেসিক্যালি একটা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করতেছি, যে এই সিস্টেমটার চরিত্রটা কি, চরিত্রগত বৈশিষ্ট্যটা কি। যখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা জেনারেলি কোনো কম্পোনেন্ট নিয়ে কাজ করি, এই চরিত্রটা থাকে কারেন্ট এবং ভোল্টেজ আকারে। যেহেতু ভোল্টেজটা আমার কজ এবং কারেন্টটা আমার ইফেক্ট, সো আমরা ধরে নিই যে সবসময় ভোল্টেজটা ইনপুট, কারেন্টটা আউটপুট। তার মানে কারেন্টটা রিপ্রেজেন্ট করতেছে ওয়াই এবং ভোল্টেজটা রিপ্রেজেন্ট করতেছে এক্স। তো তখন আমরা ওইভাবে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা দেখি। ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখতে পারি, মেমোরি স্টোরের ক্ষেত্রে দেখতে পারি, রেজিস্টরের ক্ষেত্রে দেখতে পারি। এক একটার ক্যারেক্টারিস্টিক এক এক রকম হবে, কোনোটা লিনিয়ার হবে, কোনোটা নন লিনিয়ার হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা কি। জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো যে সামনের ক্লাসে বাকি যে প্রপার্টিগুলো আছে ওই প্রপার্টিগুলো পড়ে শেষ করার। এই জিনিসটা খুব ফান, এবং আমি আশা করি যে আপনার প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আপনারা কেউ কি নেসো একাডেমির ভিডিও দেখছিলেন? জি স্যার, কয়েকটা দেখছিলাম স্যার। কেমন লাগছে আপনাদের? ওই অঙ্কগুলো কি কঠিন মনে হয়েছে? না স্যার, ইনডেপথে যে ওইখানে কোশ্চেনগুলো অনেক আছে, সুন্দর করে বুঝাইছে আর কি। আর ওরা ওদের হচ্ছে ওদের টুল আছে অনেক, আসলে গ্রাফিক্স গ্রাফিক্যাল প্যাড টুল ইউজ খুব করে তো ভালো। স্যার। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য আর কি মানে ভালো মতোই হয়। ইভেন এদের ইংলিশটাও হচ্ছে মানে খুব একটা কঠিন না, মানে না, বোঝা যায় ইন্ডিয়ানদের ভালোই। ইংলিশ তো খুব সহজে হ্যাঁ বোঝা যায় জি আমাদের স্যার, জন্য। মানে ওই জন্য আর কি কমফোর্ট ফিল করা যায় ভিডিও দেখে।
আচ্ছা ঠিক আছে, তা আপনারা চেষ্টা করবেন যে আমরা কন্টিনিউয়াস সিস্টেমের ভিডিওগুলো, ওদের খুব এক্সেলেন্ট ভিডিও বানায় ওরা। সো আমরা যতটুকু কভার করছি আমি এক্সপেক্ট করবো আপনারা নেক্সট ক্লাসের আগে এই ভিডিওগুলো দেখবেন এবং নিজেরা কিছুটা প্র্যাকটিস করবেন। আর আজকে তো এখন কয়টা বাজে? এখন প্রায় 1টা বাজে। আমি আপনাদেরকে 2টার মধ্যে অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিব। আপনারা স্যার অবশ্যই প্রেজেন্ট কি স্যার ক্লাস শেষ করে দিবেন স্যার? হ্যাঁ ক্লাস শেষ করে দিব। আমি প্রেজেন্টার দেওয়া লাগবে না, আমি রিপোর্ট থেকে নিয়ে নিব আপনাদের অ্যাটেন্ডেন্স। স্যার ওই যে একটা কথা বলতাম স্যার। বলেন। স্যার ওই যে আপনি আমাদেরকে বলেছিলেন যে সিটি 1 এর যে টপিকগুলো ওগুলা প্র্যাকটিস করার জন্য সুলেমানের বই থেকে কিছু ম্যাথ আমি আর আমাদেরকে পারি মেনশন নাই তো করে করতে, ওগুলো করতে পারি না, এজন্য আমি অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়েছি। আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন আপনারা সুলেমানের বই থেকে খুঁজে পেয়ে যাবেন। আপনারা অ্যাসাইনমেন্টটা করেন স্যার 3 মানে দিনে। ধরেন এই শিফটিং বা স্কেলিং এর কম্বিনেশন তো হিউজ অনেক ম্যাথ আছে তো স্যার, তার মধ্যে থেকে আপনি যদি কিছু মেনশন করে দিতেন স্যার। আপনি আমার অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো করেন, অ্যাসাইনমেন্টের অঙ্ক করলে আপনার আর কিছু শেখা লাগবে না। আচ্ছা ওকে ঠিক আছে। ঠিক আছে, আমি মানে অ্যাসাইনমেন্টের অঙ্ক আপনার বুঝতে অ্যাসাইনমেন্ট যদি একটু কোনো কম করে দিয়েন স্যার, অনেক অ্যাসাইনমেন্ট আমি তৈরি সাবজেক্টের করে অ্যাসাইনমেন্ট ফেলছি, দিয়েন সরি স্যার। আমি অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলছি। আমি পরেরটাতে বললেন কম করে দিব না। আপনার অ্যাসাইনমেন্টে জি কোনো স্যার। যদি বুঝতে সমস্যা হয়, সমস্যা হয়েছে কি স্যার, আমাদের এই লাস্ট উইকে সবগুলো সাবজেক্টের এক্সট্রা ক্লাসগুলো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই নক করবেন আমাকে, ঠিক আছে? কিন্তু আপনারা Okay, কোনো sir, কিছু no problem. বুঝেন নেই দেখে করেন নেই, এই ধরনের এক্সকিউজ দিবেন তো না। এই লাস্ট উইকে অনেক যদি না বুঝতে পারেন অবশ্যই কন্টাক্ট করবেন, ঠিক আছে? আপনার অ্যাসাইনমেন্ট কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাবেন। কিভাবে স্যার? আমার সঙ্গে ক্লাসরুমের মাধ্যমে কন্টাক্ট করবেন, এটাই সবচেয়ে ভালো। ক্লাসরুমে পোস্ট করবেন, আমি প্রতিদিন অবশ্যই একবার করে ক্লাসরুমে ঢুকি, আমি পাবো আপনাদেরটা। ছোট ছোট বিষয়গুলো কি স্যার ক্লাসরুমে করব ছোট না ছোট করব? বিষয়গুলো ক্লাসরুমে ডিসকাস করবেন। জাস্ট লিখে দিবেন। আমার যদি মনে হয় যে আপনাকে কল করা প্রয়োজন, আপনাদের সবার নাম্বার আমার কাছে আছে, আমি আপনাকে দরকার হলে পার্সোনালি কল করে বুঝিয়ে দিব। আপনারা জাস্ট ক্লাসরুমে আমার জন্য একটা পোস্ট রেখে যান, তাইলেই হবে। Okay, sir. It's very আচ্ছা। good. ঠিক আছে, তাহলে আজকের মিটিংটা এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে পরশুদিন দেখা হবে আবার। Okay, sir. Assalamu Yes, sir. alaikum. জি স্যার, আসসালামু আলাইকুম।